বর্তমান সময়ে বাংলাদেশে বিনিয়োগের একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে সরকারি সঞ্চয়পত্র। আর এই সরকারি সঞ্চয়পত্র কিভাবে কিনবেন, কিভাবে মাসে মাসে বা ত্রৈমাসিকের প্রফিট উত্তোলন করবেন, প্রফিটের হার কীরকম, মেয়াদ শেষে কীভাবে আপনি আপনার টাকা ব্যাক পাবেন, কোনো কারণে যদি সঞ্চয়পত্র হারায় যায় তাহলে কি করতে হবে, অর্থাৎ সঞ্চয়পত্র রিলেটেড A to Z কোশ্চেনের আনসার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সুতরাং অন্য সব কিছু বাদ দিয়ে চলেন ভিডিওটা দেখি, আসেন। তো আমার প্রথম কোশ্চেন যে হলো সঞ্চয়পত্রটা আসলে কি। এখন সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকার পরিচালিত একটা বিনিয়োগ প্রকল্প। তো যেখানে আপনি মাসিক ত্রৈমাসিক প্রফিট উত্তোলনের সুযোগ আছে। তো এই অর্থাৎ সরকার তার উন্নয়ন কাজ পরিচালনার জন্য, বাজেট ঘাটতি মেটানোর জন্য বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে একটা বিনিয়োগ নেয়। কিসের মাধ্যমে? সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে। হ্যাঁ, বিনিয়োগ নেয়, বিনিয়োগ নিয়ে সেটা সে বাজেট ঘাটতি পূরণ করে, উন্নয়ন কাজ করে। আর এর বিপরীতে গভর্নমেন্ট কি দিচ্ছে? গভর্নমেন্ট যারা বিনিয়োগ করতেছে তাদের একটা প্রফিট দিচ্ছে। ফলে বাংলাদেশের যাদের অলস টাকা পড়ে আছে, প্রান্তিক জনগোষ্ঠীর একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাচ্ছে। একটা উইন উইন সিচুয়েশন আর কি। সেফ কিনা? অবশ্যই বাংলাদেশ সরকারের প্রকল্প মোটামুটি 100% সেফ। গভর্নমেন্টের কাছে আপনি যে কাজ করবেন সেটা সেফ। হ্যাঁ, তো এই জায়গায় তো এখন মোটামুটি 4 ধরনের সঞ্চয়পত্র এখন প্রচলিত আছে। 4 ধরনের সঞ্চয়পত্র। এর মধ্যে একটা হচ্ছে আমরা 3 মাস অন্তর অন্তর মুনাফা দেয়, 3 মাস অন্তর অন্তর মুনাফা দিবে, এটার মেয়াদ হলো 3 বছর, এটা এক ধরনের সঞ্চয়পত্র। আরেকটা হলো পারিবারিক সঞ্চয়পত্র, আরেকটা হলো পেনশনার সঞ্চয়পত্র, আরেকটা আছে বাংলাদেশ সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। তো এখন এই জায়গায় তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে হচ্ছে এই সঞ্চয়পত্রগুলার কোন সঞ্চয়পত্রটা কে করতে পারবে? সবাই কি সব ধরনের সঞ্চয়পত্র করতে পারবে? না। তাহলে এই সঞ্চয়পত্র করার প্রাথমিক যোগ্যতা হইল অবশ্যই যিনি সঞ্চয়পত্র করবেন তিনি 18+ হইতে হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষ হইতে হবে। এর মধ্যে আমাদের এই যে 3 মাস অন্তর মেয়াদি যেটা মুনাফা দিচ্ছে, এটা করতে পারবে বাংলাদেশের সকল নাগরিক করতে পারবে। সব ধরনের নাগরিক, 18+ সকল নাগরিক এই সঞ্চয়পত্র করতে পারবে। আর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, কিছু সামাজিক প্রতিষ্ঠান এগুলা করতে পারবে। বাংলাদেশ সঞ্চয়পত্র এই জায়গায় সকল ধরনের নাগরিক, 18+ সকল ধরনের নাগরিক করতে পারবে। কৃষি ফার্মগুলো করতে পারবে, বেশ কিছু অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, এরকম কিছু সামাজিক প্রতিষ্ঠান এই বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবে। তো আমরা স্বাভাবিক কথায় বলতে পারি যে 3 মাস অন্তর মুনাফা যে সঞ্চয়পত্রটা আর বাংলাদেশ সঞ্চয়পত্রটা, এটা 18+ সকল বাংলাদেশি নাগরিকই কিনতে পারবে, মানে এটা আমজনতা সবার জন্য। তো দুইটার মধ্যে পার্থক্য হইল এইটা, এই যে যেটা 3 মাস অন্তর মুনাফা, এটা হচ্ছে আমাদের 3 বছর মেয়াদি এবং আপনি প্রতি 3 মাস পর পর প্রফিট উত্তোলন করতে পারবেন। আর বাংলাদেশ সঞ্চয়পত্রতে আপনি প্রফিট উত্তোলন করতে পারবেন একদম সবার শেষে। অর্থাৎ বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ হলো 5 বছর। 5 বছর পরে গিয়া আপনি প্রফিট আর মূল টাকা একসাথে পাবেন। আর এই যে বাকি দুটা সঞ্চয়পত্র, একটা হলো পারিবারিক সঞ্চয়পত্র আর হলো পেনশনার সঞ্চয়পত্র। পারিবারিক সঞ্চয়পত্র আর পেনশনার সঞ্চয়পত্র কিন্তু সবার জন্য না। পারিবারিক সঞ্চয়পত্রটা কাদের জন্য? পারিবারিক সঞ্চয়পত্রটা মূলত হচ্ছে নারীদের জন্য, অর্থাৎ 18+ নারীরা করতে পারবে। হ্যাঁ, আপনি পুরুষ হলেও করতে পারবেন না। হ্যাঁ, আর হচ্ছে প্রতিবন্ধী যারা, তারা করতে পারবে। আর বয়স্ক মানুষ 65+ যে কোনো নাগরিক করতে পারবে। পারিবারিক সঞ্চয়পত্রটা এখানে নারীরা করতে পারবে, বৃদ্ধরা করতে পারবে, 65+ বয়স যাদের, এবং প্রতিবন্ধী, হ্যাঁ, তারা করতে পারবে। আর পেনশনার সঞ্চয়পত্র কারা করতে পারবে? পেনশনার সঞ্চয়পত্র করতে পারবে অবসরপ্রাপ্ত সকল সরকারি ও আধা সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্য। অর্থাৎ যারা পেনশনে গেছে, বেসরকারি চাকরিজীবী হলে কিন্তু হবে না, কন্ডিশন আছে। সরকারি চাকরি করতে হবে অথবা স্বায়ত্তশাসিত বা অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে আপনাকে ওই চাকরি করে যদি অবসর নেন, তাহলে আপনি বা আপনার ফ্যামিলির কোনো সদস্য এই পেনশনার সঞ্চয়পত্রটা কিনতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এই দুইটা সঞ্চয়পত্র সবাই কিনতে পারতেছে, 3 মাস অন্তর মেয়াদি যেটা মুনাফা, আর হলো বাংলাদেশ সঞ্চয়পত্র।
আর পারিবারিক সঞ্চয়পত্র আর পেনশন সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র নারীরা কিনতে পারতেছে, আর পেনশনার সঞ্চয়পত্র নিতে পারতেছে যারা পেনশনে যাচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মজীবীরা আর কি, কর্মচারী, কর্মকর্তা। তো এখন এই জায়গায় আমরা দেখব যে এই সঞ্চয়পত্রগুলোতে কোনটাতে প্রফিটের হার কীরকম এবং কোনটা কেমন প্রফিট দেয়। তাহলে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এখানে এই প্রফিটের রেশিওটা, প্রফিটের হারটা প্রথম বছর যা হবে, দ্বিতীয় বছর তার চেয়ে একটু সামান্য বেশি হবে, তৃতীয় বছর তার চেয়ে আর একটু বেশি হবে। আমি এখানে প্রথম বছরেরটা দেখাইছি, মানে প্রফিটের হারটা বা সুদের হারটা প্রথম বছর কম, দ্বিতীয় বছর সামান্য একটু বেশি, তারপরে বছর আরেকটু বেশি। এই ব্যাপারটা আমি নিচে ক্লিয়ার করতেছি। তো আমি এখানে প্রথম বছরের প্রফিটের হার দিয়ে দিছি। তাহলে আমরা এখানে দেখতেছি যে হচ্ছে সবচাইতে বেশি প্রফিট পাওয়া যাচ্ছে কোথায়? সবচাইতে বেশি প্রফিট পাওয়া যাচ্ছে হলো এই যে 3 মাস অন্তর মুনাফা, অর্থাৎ এখানে আপনি 3 মাস পর পর সুদের টাকাটা তুলতে পারবেন। মূল টাকা থেকে যাবে, 3 মাস পর পর আপনি সুদের টাকাটা তুলতে পারবেন। এখানে আপনার সুদের হারটা সবচেয়ে বেশি, 11.04%। ঠিক আছে, এরপরে হলো আমাদের পেনশনার সঞ্চয়পত্র 10.23%, পারিবারিক সঞ্চয়পত্র 10.20%, বাংলাদেশ সঞ্চয়পত্র হলো 10.13%। এখন এই যেটা সুদ বা যেটা আপনার আয় হচ্ছে, এই আয় কিন্তু আপনি পুরোটা তুলতে পারবেন না। পুরোটা তুলতে পারবেন না। কতটুকু তুলতে পারবেন? দেখেন, এই যে আপনার যে আয়টা হবে, এই আয় থেকে একটা টাকা আবার আপনার উৎস কর হিসেবে কেটে নেবে। তাহলে উৎস কর কার উপরে হবে? আপনি যে আয়টা করবেন, এখান থেকে যে আয় করবেন, অর্থাৎ যে সুদ তুলবেন, এই সুদের উপরে সুদের একটা অংশ আপনার আয়ের উৎস কর হিসেবে কেটে নেবে। তাহলে সেই উৎস করটা কেমন? উৎস করটা হচ্ছে আপনি যদি 5 লাখ বা তার চাইতে কম পর্যন্ত আপনি যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করেন, তাহলে এই উৎস করটা হলো আয়ের 5%। আয়ের 5%, খুব বেশি না, টেনশন করার কোনো কারণ নাই। আর 5 লাখের বেশি যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে উৎস কর হবে আয়ের 10% উৎস কর হিসেবে কেটে নেবে। হ্যাঁ, তো এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে 11% যদি হয়, তাহলে আমরা একটা জিনিস এখানে ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে ফর এক্সাম্পল আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 1 লাখ টাকা বিনিয়োগ করলে 11% হলো 1104 টাকা আপনার প্রফিট আসবে, ইন্টু 5% কেটে যাবে। তাহলে আপনি মোটামুটি 1048 টাকা করে পাবেন প্রতি মাসে। অর্থাৎ 1 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি এখানে মাসে 1048 টাকা প্রফিট পাবেন বা সুদ পাবেন মাসে। কিন্তু আপনি এটা কিন্তু এক মাসে তুলতে পারবেন না। আপনি তুলতে পারবেন কত? 1048 ইন্টু 3 মাস পর পর এই পরিমাণ টাকা, অর্থাৎ যেটা আসে আর কি, এই টাকাটা আপনি প্রতি মাসে মাসে উঠাইতে পারবেন প্রফিট হিসেবে। তো পারিবারিক, আর এই জায়গায় এটা 3 মাস পর পর প্রফিট উঠাইতে পারবেন। আর পরিবার আর পেনশনার সঞ্চয়পত্রে আপনি প্রফিট উঠাইতে পারবেন প্রতি মাসে, মাসিক। ঠিক আছে, তাহলে পারিবারিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রে আপনি প্রতি মাসেই প্রফিট উঠাইতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ নারীরা যদি কেউ পারিবারিক সঞ্চয়পত্র করে, বা বয়স্ক মানুষ, রিটায়ার্ড পারসন কেউ যদি পেনশনার সঞ্চয়পত্র করে, তাহলে তারা প্রতি মাসে মাসে প্রফিট উঠাইতে পারবে, বা সুদ উঠাইতে পারবে। তো এখন এই জায়গায় আমাদের এই জায়গায় আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি পরিমাণ আসলে টাকা বিনিয়োগ করতে পারবেন। তো কি পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারবেন, এই জায়গায় আরেকটা ব্যাপার হলো আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই জায়গায় আপনি যেটা 3 মাস মেয়াদি যেটা সঞ্চয়পত্র, 3 মাস পর পর যেটা আপনি করবেন, প্রফিট উঠাইতে পারবেন, এখানে আপনি একক নামেও অ্যাকাউন্ট করতে পারবেন, যৌথ নামেও অ্যাকাউন্ট করতে পারবেন। অনুরূপভাবে বাংলাদেশ সঞ্চয়পত্র, অর্থাৎ যে দুইটা সঞ্চয়পত্র সবাই করতে পারতেছে, সেখানে কিন্তু একক নামেও আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন, যৌথ নামেও অ্যাকাউন্ট করতে পারতেছেন। কিন্তু আমাদের এই জায়গায় ওই পারিবারিক সঞ্চয়পত্র আর হচ্ছে পেনশনার যে সঞ্চয়পত্র আছে, এই দুইটা কিন্তু একক নামে করা যাবে, এক নামে করা যাবে। তো আমরা দেখতেছি যে হচ্ছে 3 মাস মেয়াদি যেটা, সেখানে সর্বনিম্ন 1 লাখ টাকা বিনিয়োগ করা যাবে,
সর্বোচ্চ একক নামে 30 লাখ টাকা, যৌথ নামে 60 লাখ টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। আর আপনার এই জায়গায় পারিবারিক যেটা সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্রে আপনি সর্বনিম্ন 10,000 টাকা বিনিয়োগ করতে পারবেন, সর্বোচ্চ আপনি 45 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। তারপরে হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে সর্বনিম্ন আপনি 50,000 টাকা বিনিয়োগ করতে পারবেন। আর কি জানি বলে হচ্ছে সর্বনিম্ন 50,000, সর্বোচ্চ 50 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। ঠিক আছে। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে এই তিনটাতে, অর্থাৎ 3 মাস মেয়াদি, যে 3 মাস পর পর যে মুনাফা, এই সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্রে আপনি প্রফিট রেগুলার উঠাইতে পারবেন। 3 মাস মেয়াদিটাতে 3 মাস পর পর, আর বাকি দুইটাতে প্রতি মাসে মাসে প্রফিট উঠাইতে পারবেন। কিন্তু এই জায়গায় বাংলাদেশ সঞ্চয়পত্রে কিন্তু আপনার প্রফিট এবং মূল টাকা একদম মেয়াদ শেষে উঠাইতে হবে। তারপর এই জায়গায় মেয়াদের কথা যদি বলি, যে আমাদের এখানে শুধুমাত্র 3 মাস পর পর যেটা মুনাফা, এই 3 মাস পর পর মুনাফায় আপনার সঞ্চয়পত্রের মেয়াদ হলো 3 বছর। 3 বছরের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। তাছাড়া বাকি সবগুলাই আপনার বিনিয়োগের মেয়াদ হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে মিনিমাম। তো এখন এই জায়গায় আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলছিলাম, তো আমি যদি এটা সামারাইজ করি তাহলে বলতে হবে যে সবাই করতে পারবে হচ্ছে 3 মাস মেয়াদি, 3 মাস পর পর মুনাফার এই সঞ্চয়পত্র করতে পারবে, এটার মেয়াদ 3 বছর। আর বাংলাদেশ সঞ্চয়পত্র করতে পারবে, যেটার মেয়াদ হলো 5 বছর। কিন্তু বাংলাদেশ সঞ্চয়পত্রের প্রফিট প্লাস টাকা একদম আপনাকে মেয়াদ শেষে উঠাইতে হবে। আর হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র, এটা মূলত নারী এবং বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য। আর পেনশনার সঞ্চয়পত্র হচ্ছে যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য, সরকারি আধা সরকারি, তাদের জন্য। এই দুটো সঞ্চয়পত্রের মেয়াদ হলো 5 বছর। এখন এই জায়গায় আমি আপনাদেরকে একটা জিনিস যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই প্রফিটটা ভেরি করে, বছরের পর বছরে বাড়ে। যেমন আমি এটা যেটা দেখাইছি সেটা হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। তাহলে এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আমরা যে জিনিসটা দেখতেছি যে হচ্ছে আমাদের প্রথম বছরান্তে মুনাফার হার হলো 11.04%। দ্বিতীয় বছরে মুনাফার হার প্রায় 60.60% বেড়ে গেছে, 11.65%। তৃতীয় বছরান্তে এটা আমরা 12.30% পাবো। অর্থাৎ যত সময় যাবে মুনাফার হার বাড়বে। তো এখন এই জায়গায় আমি বিনিয়োগ করলাম, সঞ্চয়পত্রে বিনিয়োগ করলাম। তো এখন আমার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে আমি এই যে টাকাটা বিনিয়োগ করলাম, এই টাকাটা ফেরত পাবো কিভাবে? এখন মেয়াদ শেষে যে আমি যে টাকা বিনিয়োগ করছি, এটা যদি মেয়াদ শেষে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে আমার টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে। মেয়াদ শেষে এখানে ইএফটি বলে একটা কথা আছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। অর্থাৎ যেদিন আপনার সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাবে, সেদিন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, মূল টাকা ঢুকে যাবে। আর হলো বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে মূল টাকা এবং প্রফিট দুইটা অ্যাট এ টাইম ঢুকে যাবে মেয়াদ শেষে, কোনো দেরি নেই। তো এখন আপনি যদি কোনো কারণে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করতে চান, যে আপনার মেয়াদ শেষ হয় নাই কিন্তু আপনার টাকাটা দরকার, সঞ্চয়পত্রটা আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, আপনি বিনিয়োগ আর রাখতে চাচ্ছেন না, তাহলে এই জায়গায় আপনি যদি 1 বছর আগে নগদায়ন করতে চান, 1 বছরের আগেই যদি আপনি টাকাটা তুলে ফেলতে চান, তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। এখন তখন আপনি তাহলে কত টাকা ফেরত পাবেন? আপনি যে মূল টাকাটা বিনিয়োগ করছেন, যে টাকাটা বিনিয়োগ করছেন, এর মধ্যে আপনি তো হচ্ছে 3 মাস পর পর বা প্রতি মাসে কিছু প্রফিট উঠাই ফেলছেন। এখান থেকে আপনার প্রাপ্ত মুনাফা, যতটুকু মুনাফা আপনি উত্তোলন করছেন, এই টাকাটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে আপনাকে সেই টাকাটা দেওয়া হবে। অর্থাৎ 1 বছরের আগে আপনি যদি সঞ্চয়পত্র ভাঙতে চান, তাহলে আপনি যে কয় টাকা প্রফিট তুলছেন, সেই প্রফিটের টাকা বাদ দিয়ে বাকি টাকাটা আপনাকে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কোনো প্রফিট পাবেন না, শুধু মূল টাকাটা ফেরত পাবেন। আর যদি 1 বছরের পরে আপনি যদি মেয়াদ এখনো শেষ হয় নাই, কিন্তু দেখা গেছে সঞ্চয়পত্রের মেয়াদ হয়তো 5 বছর, আপনি 2 বছর পরে উত্তোলন করতে চান, তাহলে সেক্ষেত্রে উত্তোলন করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে উত্তোলন করতে পারবেন,
কি উত্তোলন করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট এবং মানে যতদিন ছিল ততদিনের প্রফিট তো আপনি পাবেন, সাথে মূল টাকা পাবেন এই জায়গায়। তো এই জায়গায় এখন আপনি এই সঞ্চয়পত্র কিনতে পাবেন কোথায়? আপনি সঞ্চয়পত্র কই কিনতে পাবেন, যে কোথায় গেলে আপনি সঞ্চয়পত্র পাবেন? সঞ্চয়পত্র আপনি পাবেন হলো 4টা প্রতিষ্ঠান থেকে। একটা হলো বাংলাদেশ ব্যাংকের সকল অফিসে গেলে পাবেন, শরিয়া ভিত্তিক ব্যাংক ছাড়া যে কোনো তফসিলি ব্যাংক, অর্থাৎ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত এই ব্যাংকগুলো ছাড়া বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে আপনি সঞ্চয়পত্র কিনতে পাবেন, ঠিক আছে? আর জাতীয় সঞ্চয় অধিদপ্তরে অধীনস্থ সকল শাখা এবং ব্যুরো অফিসে আপনি পাবেন, পোস্ট অফিসে আপনি সঞ্চয়পত্র কিনতে পাবেন। পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনতে পাবেন। তো এই জায়গায় একটা জিনিস আমি আপনাকে বলি, যে পরে কথা, যে আমি এই জায়গাগুলো থেকে সঞ্চয়পত্র কিনতে পাবো। তাহলে এখানে সঞ্চয়পত্র কিনতে গেলে আপনার কাছে কি কি জিনিস লাগবে? আপনি সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, তাহলে আপনার কি কি জিনিস হলে আপনি সঞ্চয়পত্র কিনতে পাবেন? তাহলে এই জায়গায় এখানে লাগবে হলো, প্রয়োজন হলো ক্রেতা আর নমিনির 2 কপি ছবি, বরাবরের মতো জাতীয় পরিচয়পত্র। তারপর এখানে কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে সকল লেনদেন আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। অতএব আপনার কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। একক নামে যদি করেন একক, যৌথ নামে করলে যৌথ, ঠিক আছে? তাহলে এই জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যদিও 1 লক্ষ টাকার চাইতে কম যদি আপনি সঞ্চয়পত্র কেনেন, সেক্ষেত্রে ক্যাশ দিয়ে কিনতে পারবেন। কিন্তু 1 লক্ষ টাকার চাইতে বেশি সঞ্চয়পত্র, 1 লক্ষ বা তার চাইতে বেশি, এটা অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে। এবং মজার ব্যাপার, আপনিও কিন্তু নগদ টাকা নিতে পারবেন, আপনার টাকা ব্যাংকেই ট্রান্সফার হবে। আপনি মূল টাকা নগদায়ন করতে চান, অর্থাৎ টাকা উঠায় নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে আসবে, প্রফিটটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে আসবে। খুবই সুন্দর সিস্টেম। এই কারণে আপনার লাগবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেক লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, আর যিনি সঞ্চয়পত্র কিনবেন তার ইটিন এটা লাগবে। আর আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে আপনার ওই যে পিপিও লাগবে বা ইপিপিও লাগবে, এটাকে বলে হচ্ছে ফুল ফর্মটা আপনারা একটু দেখে নেবেন। তো এই জায়গায় তাহলে এই যে আমরা একটা সঞ্চয়পত্র ডেমো দেখাইছি, যে ব্যাংকে আপনি যখন সঞ্চয়পত্র কিনবেন, সঞ্চয়পত্র বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র আছে, 10,000, 20,000, 50,000, 1 লাখ, হ্যাঁ 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এরকম বিভিন্ন অ্যামাউন্টের সঞ্চয়পত্র আছে। অর্থাৎ ব্যাংকে গেলে আপনাকে এরকম সঞ্চয়পত্র যখন আপনি কিনতে চাবেন, এরকম আপনাকে নোট ধরাই দিবে। তো হচ্ছে এটা আপনার কাছে রেখে দিতে হবে, এটাই হচ্ছে আপনার বিনিয়োগের ডকুমেন্ট। শুধু এটাই ডকুমেন্ট না, সব কিছু তো ওই জায়গায় লিপিবদ্ধ আছেই। তো এখন আপনি যদি কোনো কারণে এই যে আপনাকে যে সঞ্চয়পত্রগুলো দিল, এটা যদি আপনি কোনো কারণে হারাই ফেলেন, টেনশনের কোনো কারণ নেই। আপনি যে জায়গা থেকে সঞ্চয়পত্র কিনছেন, যে ব্যাংকের গিয়ে কিনছেন বা সঞ্চয়পত্রের ব্যুরো অফিসে গিয়ে কিনছেন, সেই অফিসে গেলে আপনাকে আরেকটা ডুপ্লিকেট কপি তারা দিয়ে দিবে। ভাই, আপনি গভর্নমেন্টের কাছে বিনিয়োগ করছেন, আপনার বিনিয়োগ শতভাগ সিকিউর, এটা নিয়ে কোনো টেনশন নাই, পাবেনই টাকা। সরকারের চেঞ্জ হোক, যাই হোক, আপনি আপনার টাকা পাবেন। হ্যাঁ, 2 নম্বর এটা পাবেন। এবং আপনার যখন মেয়াদ শেষ হবে, তখন আপনার টাকা অটোমেটিক্যালি আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে সঞ্চয়পত্র রিলেটেড আরও কোনো কিছু ডিটেলস জানতে গেলে, এই যে ন্যাশনাল সেভিংস এর এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা দেখা গেছে যে হচ্ছে আরও ডিটেলস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় ডিটেলস পেয়ে যাবেন এই সাইটে গেলে। তো আমি সঞ্চয়পত্র রিলেটেড যত তথ্য ছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তারপরে সঞ্চয়পত্র রিলেটেড যদি কোনো কিছু আপনাদের জানা থাকে, জানার আগ্রহ থাকে, আমাকে জানাতে পারেন। আরেকটা কমন কোশ্চেন আছে, যেটা হলো যে এই যে সঞ্চয়পত্রের আমি যে বিনিয়োগ করতেছি, সেটা কি হারাম না হালাল? কি মনে হয় আপনার, বলেন? সঞ্চয়পত্রের বিনিয়োগটা এখানে হারাম হবে না হালাল হবে? এটা এখন আসলে কোনো কোশ্চেনের অবকাশ নাই। সঞ্চয়পত্রের বিনিয়োগটা হচ্ছে হারাম। কারণ এটা হারাম আয়, কারণ হচ্ছে এখানে আপনাকে ফিক্সড প্রফিট দিচ্ছে, গভর্নমেন্ট আপনাকে প্রফিট দিচ্ছে না, আসলে এটা বলাই আছে, তারা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, আপনার বিনিয়োগের এগেনস্টে তারা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। তো হচ্ছে এটা আমাদের হালাল হারাম নিয়ে কনসার্ন থাকলে তাহলে অবশ্যই এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা হালাল ইনভেস্টমেন্ট হবে না। আর সেফ কিনা? অবশ্যই সঞ্চয়পত্রের বিনিয়োগ সেফ, আপনার মূল টাকা হারানোর কোনো ভয় নাই। এবং আপনি কোনো কারণে যদি দেখা গেছে যে না থাকেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তাহলে আপনার নমিনি কিন্তু আপনার এই টাকাটা তুলতে পারবে, একদম হ্যারাসমেন্ট ছাড়া তুলতে পারবে, কোনো ভয়ের কারণ নাই।
তো সঞ্চয়পত্র নিয়ে যে বেসিক জিনিসগুলো ছিল এগুলো আমি আলোচনা করছি। এরপর আপনারা কোন বিষয়ে ভিডিও চান, ইনভেস্টমেন্ট রিলেটেড কোন ব্যাপারে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কোয়েরিগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।